মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্য এক কথায় একটা মাস্টারপিস, আর তার সবচেয়ে নাটকীয়, সবচেয়ে মন ছুঁয়ে যাওয়া অংশগুলোর একটা হলো বিভীষণের প্রতি মেঘনাদ। তো চলুন আজকে আমরা এই মহাকাব্যিক সংঘাতের একেবারে ভেতরে ঢুকে দেখি। ভাবা যায়, কবিতার একদম শুরুতেই মেঘনাদের গলা দিয়ে বেরিয়ে আসছে কি এক তীব্র যন্ত্রণার কথা। এই যে একটা প্রশ্ন, পিতৃব্য, এ কি কাজ তোমার? এই একটা মাত্র প্রশ্নই যেন পুরো কবিতার আবেগ, ক্ষোভ আর সংঘাতকে একবারে আমাদের সামনে এনে দাঁড় করায়। তো আজকে আমাদের যাত্রাপথটা কীরকম হবে একবার দেখে নিই। প্রথমে আমরা দেখব এক বীরের অন্তিম মুহূর্ত, তারপর বুঝব পুরো মহাকাব্যটার প্রেক্ষাপট। এরপর আমরা সোজা চলে যাব যজ্ঞাগারের সেই রুদ্ধশ্বাস সংঘাতে, আর তারপর দেশপ্রেম বনাম বিশ্বাসঘাতকতার যে দ্বন্দ্ব, কবিতার সেই বিপ্লবী আঙ্গিক, আর সবশেষে এক চিরন্তন নৈতিক প্রশ্ন নিয়ে আমরা ভাবব। আচ্ছা, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই ফিরে যাই সেই সংকটময় মুহূর্তে, যেখানে একা দাঁড়িয়ে আমাদের গল্পের নায়ক মেঘনাদ। একবার কল্পনা করার চেষ্টা করুন তো, গল্পের ঠিক কেন্দ্রে একজন বীর, একা, নিরস্ত্র, প্রার্থনায় মগ্ন, আর ঠিক তখনই তাকে মুখোমুখি হতে হচ্ছে নিজের নিয়তির। মানে পরিস্থিতিটা এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? কিন্তু এই যে এত বড় একটা নাটকীয় মুহূর্ত, এটা তো হঠাৎ করে আকাশ থেকে পড়েনি, তাই না? এর পেছনে গল্পটা কি? চলুন সেই প্রেক্ষাপটটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। আসলে বিভীষণের প্রতি মেঘনাদ কিন্তু একটা বিশাল মহাকাব্যের ছোট্ট একটা অংশ। ১৯ শতকের সেই বিখ্যাত মেঘনাদবধ কাব্য ৯টা স্বর্গে ভাগ করা, আর আমাদের এই দৃশ্যটা নেওয়া হয়েছে ঠিক ষষ্ঠ স্বর্গ থেকে, যার নামই হল বধ। এখানেই ঘটে সেই অসম যুদ্ধের ঘটনাটা। তো ঘটনাটা সংক্ষেপে ঠিক কি ঘটেছিল? রামের আক্রমণে তখন লঙ্কার অবস্থা বেশ সঙ্গীন। কুম্ভকর্ণ, বীরবাহুর মতো বড় বড় সব যোদ্ধা মারা গেছেন। তখন রাজা রাবণ তার ছেলে মেঘনাদকে নতুন সেনাপতি করলেন, আর যুদ্ধের জন্য আশীর্বাদ নিতে মেঘনাদ ঢুকলেন সেই নিকুম্বিলা যজ্ঞাগারে পূজা করতে। বেশ, প্রেক্ষাপট তো বোঝা গেল। চলুন এবার আবার সেই যজ্ঞাগারের ভেতরের রুদ্ধশ্বাস মুহূর্তে ফিরে যাওয়া যাক, যেখানে এক বীরের সঙ্গে হতে চলেছে চরম বিশ্বাসঘাতকতা। আগে যেমনটা বলছিলাম, পবিত্র যজ্ঞাগারের ভেতরে মেঘনাদ কিন্তু একা। হাতে কোনো অস্ত্র নেই, তিনি তার ইষ্ট দেবতা অগ্নিদেবের আরাধনায় ডুবে আছেন। মানে সম্পূর্ণ অরক্ষিত একটা অবস্থা। আর ঠিক সেই সময়ে হঠাৎ করে সেখানে হাজির তার শত্রুর লক্ষণ। এত প্রহরী, তাদের সবার চোখ এড়িয়ে, এটা তো প্রায় অসম্ভব। মেঘনাদ বুঝলেন এটা কোনো দৈব মায়ার খেলা, কিন্তু তখনও তিনি আসল ষড়যন্ত্রটা ধরতে পারেননি। হতবাক মেঘনাদ, কিন্তু মাথা ঠান্ডা। তিনি লক্ষণকে বললেন, এটা যুদ্ধের নিয়ম না, অস্ত্রহীন কাউকে আক্রমণ করা যায় না। তাকে তার অস্ত্রগুলো আনার জন্য সময় দিতে বললেন। ভাবুন একবার, ওই চরম মুহূর্তেও তিনি বীরের ধর্ম ভোলেননি। কিন্তু লক্ষণ না, তিনি কোনো নিয়ম মানতে আসেননি। কবিতায় তাকে বলা হয়েছে কপট প্রতিপক্ষ। তিনি সেই অনুরোধ তো মানলেনই না, উল্টে নিরস্ত্র মেঘনাদের উপরেই আক্রমণ করলেন। আর ঠিক সেই মুহূর্তে যজ্ঞাগারের দরজায় একটা ছায়ামূর্তি দেখা গেল। কে সে? মেঘনাদ দেখলেন তিনি আর কেউ নন, তার নিজের কাকা, পিতৃব্য বিভীষণ। আর তখনই মেঘনাদের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে গেল। এই অসম্ভবকে সম্ভব করেছে তারই নিজের রক্ত। আর এই যে নাটকীয় মুহূর্তটা, এটাই আমাদের পৌঁছে দেয় কবিতার একদম কেন্দ্রে, সেই ভয়ঙ্কর দ্বন্দ্ব, দেশপ্রেম বনাম বিশ্বাসঘাতকতা। এখানে দেখুন, দুটো চরিত্র যেন দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর প্রতীক। একদিকে মেঘনাদ, যার কাছে মাতৃভূমি সব, নিজের পরিবার, নিজের লোকের প্রতি তার কর্তব্যবোধ অটল। আর অন্যদিকে বিভীষণ, যিনি নিজের আত্মীয়, নিজের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আদর্শের নামে শত্রুর হাত ধরেছেন। এই যে দুই আদর্শের সংঘাত, এটাই তো কবিতার মূল সুর। তার মানে কি দাঁড়ালো? মধুসূদন দত্ত এখানে শুধু একটা গল্প বলেননি, তিনি আসলে অনেক বড় বড় কথা বলেছেন। যেমন মাতৃভূমির সম্মান কতটা পবিত্র, বিশ্বাসঘাতকতা কতটা ঘৃণার, আর নিজের লোকের বিরুদ্ধে ষড়যন্ত্র করা যে কত বড় নীচতা আর বর্বরতা, সেটাই তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। শুধু কি গল্প? আরে না, গল্পটা যেভাবে বলা হয়েছে, মানে কবিতার যে ফর্ম বা আঙ্গিক, সেটাও ছিল বাংলা সাহিত্যের জন্য একটা আস্ত বিপ্লব। এর নাম অমিত্রাক্ষর ছন্দ। মধুসূদনই প্রথম এটা বাংলায় নিয়ে আসেন। ভাবুন, এর আগে বাংলা কবিতায় লাইনের শেষে মিল থাকতেই হতো। মধুসূদন সেই বাঁধনটা ভেঙে দিলেন, বললেন ভাবের স্রোতকে মিলের জন্য থামানো যাবে না।
তবে বাঁধন ভাঙা মানে কিন্তু নিয়ম না থাকা নয়, এরও একটা দারুণ গঠন আছে। প্রত্যেকটা লাইনে থাকে ঠিক 14টা করে মাত্রা বা অক্ষর। আর এই 14 মাত্রার মধ্যে একটা সুন্দর রিদেম আছে। সাধারণত 8 মাত্রার পর একটা ছোট্ট শ্বাস ফেলার জায়গা বা বিরতি থাকে, মানে 8 যোগ 6। এই যে ছন্দটা, এটাই কবিতাকে একটা অসাধারণ গতি দেয়। তাহলে এর মূল বৈশিষ্ট্যগুলো কি কি? 1. লাইনের শেষে কোনো মিল নেই। 2. জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন বসেছে অর্থের ওপর ভিত্তি করে, ছন্দের জন্য নয়। আর 3. এই সব মিলিয়ে ভাবের একটা একটানা স্রোত বা প্রবাহ তৈরি হয়েছে। এক কথায় অসাধারণ। আচ্ছা, এবার একদম শেষ পর্যায়ে আসা যাক। একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, 19 শতকের একটা কবিতা কেন আজও আমাদের এত গভীরভাবে নাড়া দেয়? কি আছে এর মধ্যে? এর কারণ হল মেঘনাদের ওই যন্ত্রণার মধ্যে দিয়ে কবিতাটা দুটো চিরন্তন অনুভূতিকে অমর করে রেখেছে। একদিকে দেশের জন্য সর্বোচ্চ ভালোবাসা, আর অন্যদিকে নিজের রক্তের মানুষের কাছ থেকে পাওয়া সবচেয়ে তীব্র বিশ্বাসঘাতকতার যন্ত্রণা। আর এখানেই কবিতাটা আমাদের সবার সামনে একটা খুব কঠিন প্রশ্ন রেখে যায়। যখন পরিবারের প্রতি দায়িত্ব আর দেশের প্রতি দায়িত্ব একে অপরের মুখোমুখি এসে দাঁড়ায়, তখন কোনটা ঠিক কোনটা ভুল, এর কি কোনো সহজ উত্তর হতে পারে? হয়তো পারে না। আর ঠিক এই কারণেই বিভীষণের প্রতি মেঘনাদ আজও এতটা প্রাসঙ্গিক, এতটা শক্তিশালী।